এখন যদি আবার হঠাৎ করে রোজিনাকে বলা হয় যে রোজিনা আপনার জন্য একটি বিজ্ঞাপন চিত্রে আপনাকে অভিনয় করতে হবে, তাহলে কি আপনি করবেন? না, অবশ্যই করব যদি মানসম্পন্ন হয়। আপনার অভিনীত যতগুলো ছবি আছে, অনেক ছবি, তার মধ্যে বেশ কিছু সংখ্যক ছবি আছে পোশাকি ছবি। হিরোইন, একক হিরোইন হিসেবে রাজমহল, সেটা বললাম আপনার 78-এর, ওটা তো সুপার সুপার ডুপার ডুপার হিট। তারপর থেকে কিন্তু শুরু হলো আমাকে নিয়েই যত মনে করেন পোশাকি ছবি। এটা মনে হয়, আমার মনে হয় যে বাণিজ্যিক একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু এটা মজা লাগে কি না লাগে সোজা কথা, আমি অভিনয় করে গেছেন। তার মাঝখানে কিন্তু আমি বিনি সুতার মালা, ওগুলোও করেছি। আচ্ছা, 2004 সালে আপনার একটা ছবি মুক্তি পেয়েছিল রাক্ষসী। হ্যাঁ, এটা আপনার বিপরীতে যিনি নায়ক ছিলেন তিনি আপনার থেকে বয়সে তৎকালীন সময় ছোটই ছিলেন। এখন ফেরদৌস ভাই বড় হয়ে গেছেন, আপনি ছোট হয়ে গেছেন। গল্পটাতে ওর চরিত্রটা যেটা, এটা কিন্তু মানে রাক্ষসীটা কিন্তু বাগধি আমাদের উপরে একটা গল্প ছিল আর কি। তোর গেটআপে মেকআপে আমার মনে হয় না যে আলাদা ধরনের জামা, আমি জানি না, আমার কাছে মনে হয়েছে আর কি। এই যে আচ্ছা, হ্যাঁ, ওই তোমার বোন ঠিকমতো আত্মহত্যা করতে পেরেছে তো? কি বলছে দাদা? আপা তো আত্মহত্যা করছিল না ভিতরে, তাহলে ভিতরে সে সাজুগুজু করছিল। সাজুগুজু করছিল কেন? রোজিনা ম্যাডাম আসবে এই কথা সে জানতে পেরেছে। এখন তার সামনে সাজুগুজু করে না আসলে জিনিসটা কেমন দেখায় না? আরে বাপ রে বাপ। তো আমার যে দুলা ভাই, বিশ্ববিখ্যাত দুলা ভাই আর ধলু আঙ্কেল, ওনারা কি জানেন বিষয়টা? না না, তারা এখনো জানে না, কারণ দুলা ভাই আর ধলু ভাই এরা দুজন বাজারে গিয়েছে তালা ভাঙা লোক নিয়ে আসতে। এরপর আমি যখন খবর পেয়ে গেছি, আমি আস্তে করে দরজা ধরেছি, আপা আপা টুকুস করে দরজা খুলে বলছে, হে কি রে ডাকছিস কেন? তখন বোঝা গেল। কিন্তু আপনি আমার কথাটা একটু আপিকে বলবো। আপি সিনেমা তৈরি করছে, সেজন্য আমার একটু বেশি দেরি গ্রান্ট করে, হ্যাঁ, গ্রান্ট শোতে সে যদি গ্রান্ট না করে। এবার দর্শক যারা আছেন তারা অনেকগুলো প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, আপনাকে কাছে পেয়েছেন। হ্যাঁ, আপনি বলুন। আপনি আমাদের সময়ের একজন হার্ট থ্রব নায়িকা, আপনার প্রায় সব ছবিই আমি দেখেছি। আপনি কি আবার সিনেমায় নিয়মিত হবেন? আমি রিসেন্টলি একটি ছবি পরিচালনা করছি, এটা আপনার গভর্নমেন্ট আমাকে অনুদান দিয়েছে। তো ইনশাল্লাহ এই ছবিটি যদি আল্লাহর রহমতে মোটামুটিও যদি চলে, আপনারা যদি দেখেন হলে গিয়ে, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই মনোযোগী হব। আমি বারবার আপনাদের মাঝে ফিরে আসতে চাই। ভেরি গুড। হ্যাঁ, আপনি বলুন। আপনার পরিচালিত ফিরে দেখা ছবিতে অনেকদিন পর ইলিয়াস কাঞ্চন এবং আপনি জুটিবদ্ধ হয়েছেন। কবে নাগাদ এই ছবি আমরা পর্দায় দেখতে পাবো? না, ইনশাল্লাহ এই বছরই আমি রিলিজ করব, অবশ্যই আপনারা দেখতে পাবেন। গল্পটি মুক্তিযুদ্ধের, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের দেশে দেশের বাইরে যে যেখানেই বসে আছেন আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে দেবাশিস বিশ্বাসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের যে অনুষ্ঠান দ্য গ্র্যান্ড ফান শো, আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন যে এই অনুষ্ঠানটা ফান শো, কিন্তু নর্মাল ফান শো না, থাকে গ্র্যান্ড ফান শো। প্রত্যেক পর্বে আমরা একজন করে তারকা অতিথি রাখি। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমার একটা অফিস, এবং অনেক কষ্ট করে এই অফিসে আমি টিকে রয়েছি, কারণ এই অফিসের যিনি আমাদের গৃহকর্ত্রী আছেন, তার আবার একটু শখ আছে সিনেমায় অভিনয় করার জন্য। তিনি নিজেকে নায়িকা ভাবেন, আমিও তাকে সেভাবেই ভাবিয়ে রেখেছি। এবং এই বাড়ির যিনি গৃহকর্তা আছেন, অর্থাৎ যার কাছ থেকে আমি অনেক কষ্ট করে এটা ভাড়া নিয়েছি, এসে গেছেন। যেদিন থেকে আপনার এই বাড়ি আমি ভাড়া দিচ্ছি, এই দিন থেকে আমার বিবির আপনি কুমন্ত্রণা দিয়ে আমার সংসারে আগুন জ্বালাই দিচ্ছেন। আপনি কালকে বিয়ান বেলা চলে যাবেন এই বাড়ি থেকে। আগুন জ্বললে আপনি ফায়ার সার্ভিস ডাকেন, আগুন নিবান, আমি কি করলাম? আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন কেন? আমি বাড়ি তুমি কথায় দাদারে বাড়ি ছাড়ার কথা কও। আচ্ছা, দাদা আমারে কি মন্তব্য দিব? আমার ছোটবেলার স্বপ্ন আমি নাটক সিনেমায় কাজ করব, একদম নায়িকার মতো। আর তুমি খালি ডাইরেক্টর ভাইয়ের দোষ ধরো। কারণটা কি?
বাপের ঘরে যখন ছিল তখন তোমার করতে মন চায় নাই, তুমি হেনায় করতেছো কে? হলো আজকের থেকে এই বাড়িতে কোনো গান বাজনা হ্যাঁ, অভিনয় কি বলে? কিছু হইব না। কি বলে? যদি নাচতে যাও তাহলে কি হবে জানো, একটা মোটা লাঠি কিনে আনছি, পাও ভাঙিয়ে ফেলবো। বাইরে বাইরে হ্যাঁ। ওরে দেখছেন দাদা, ছি, দেখছেন? ছি, ছি, এটা কেমন কথা? আপনি আপনার ফোরন কাটেন না ভাই। পুরো পৃথিবীর লোকজন দেখছে যে আপনি একটা মহিলা না একটা মেয়ে, সুন্দরী রূপসী কন্যা, উনি অভিনয় করতে চান, আপনি একজন ভিলেন হয়ে ভিলেনের মতন আচরণ করছেন। আপনি একজন এই ছিল আমার কপালে, এই হ্যাঁ। বয়সে এসে দাদা আমার এখন মায়ের খাইতে হইব। কত ছি, স্বপ্ন ছিল ছোটবেলায় থেকে নাটক সিনেমায় কাজ করব, অথচ দেখেন এই লোকটা, এই খাটাস একটা লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আপনাকে খাটাস বললো? ভদ্রলোকের সামনে আবার খাটাস কয়, তাহলে একলা ঘরে যদি পায় তাহলে আমরা কি করবো, বুঝছেন আপনি? এটাও বুঝছেন? ঠিক, এটাও ঠিক। আপনি খাটাস বললেন, এটাও কেমন কথা? আমি আজকে থেকে এই সংসারে থাকবো না। আমার যেহেতু শখ আহ্লাদ পূরণ হইছেই না, তাইলে আমার এই জীবন রাখা কি লাভ? হ্যাঁ? আমি গলায় দড়ি দিব, এই আমি চললাম গলায় দড়ি দিতে আমার। জীবন রাখতে হবে। ওই জীবনের কি তো? আরে ধরে। জীবন তো গেল। আরে কয় কি? ওই আমি কি তোমার বলতে পারছি নাকি? স্যার হ্যাঁ। গেস্ট চলে আসছে। গেস্ট চলে এসছে? জি স্যার। প্লিজ তাড়াতাড়ি নিয়ে আসুন। থ্যাংক ইউ। আজকের যিনি আমাদের বিশেষ অতিথি আছেন, তার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নেই। তিনি আমাদের সবার হৃদয়ের রানী। তার সম্পর্কে কথা না বলে একটা গানের একটু অংশ গিয়ে যদি শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কে হচ্ছেন আমাদের আজকের সেই বিশেষ অতিথি। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। তুমি ছাড়া বলো গো, তুমি ছাড়া বলো গো, আর আমার আছে গো সুজন, থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে, থাকো আমার কাছে। আমাদের কাছে চলে এসেছেন যার হাত আসলে একবার ধরলে কখনো ছাড়তে ইচ্ছা করে না, আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা রোজিনা। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমার খুব ভালো লাগছে। কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আরো ভালো থাকবেন আমাদের অনুষ্ঠানে। যখন পুরো অনুষ্ঠানে থাকবেন আপনি, আপনার মন ভালো হবে, ভালো থেকে আরেকটু ভালো হবে এবং অনেক ভালো হয়ে তারপর চলে যাবে। ইনশাআল্লাহ Please, আমরা বসি। ওকে, থ্যাংক ইউ। তারপর বলো দেবা। আমি একদম ফিট, ঠিকঠাক ইনশাআল্লাহ। হ্যাঁ। এবং আপনার মতন ফিট হতে পারবো না। এটা রহস্য কি? রহস্য তোমাদের ভালোবাসা, হ্যাঁ। আমার দর্শকের ভালোবাসা। রোজিনা, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, সুদীর্ঘ একটা বিরাট, যেটাকে আমরা ক্যারিয়ার বলি, সেটা আপনার আছে। 1976 সাল থেকে সম্ভবত শুরু, রাজমহল, শুরু প্রায় হয়েছে। 45 ইয়ার্স হয়ে গেল। এই দীর্ঘ সময় এই যে পথ চলা, এটার ছোট্ট করে এক্সপিরিয়েন্স কেমন লাগলো? না, প্রথম যখন আমি এই চলচ্চিত্র করব বলে যে এসছি, তখন একটু পথ চলাটা হয়তো 6 মাস 1 বছর একটুখানি এদিক সেদিক ছিল আর কি। এত ইজিলি কিন্তু আমি রোজিনা হতে পারিনি। 78 থেকে যখন আমার রাজমহল রিলিজ হলো, তখন থেকে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। আপনার সাথে আরো অনেকবার আলাপ করার সৌভাগ্য হয়েছিল আমার, যে এরকম হয়েছে যে আপনি এক ফ্লোর থেকে লাফিয়ে আরেক ফ্লোরে গেছেন। এইভাবে 3-4টা হয়েছে। ফ্লোরে আপনার 3-4 ছবির কাজ হয়েছে একই দিনে। একই দিনে। তো এই যে রেনু থেকে রোজিনা, আমরা বলবো যে আপনাকে সেলফ মেড ওম্যান। তো 300-র বেশি ছবিতে আপনার অভিনয় হয়ে গেছে, 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি ভূষিত হয়েছেন। এই যে সুদীর্ঘ ক্যারিয়ার, এত সাফল্য, ন্যাশনাল অ্যাওয়ার্ডস, কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি কাজ করেছে? সেটা কি ডেডিকেশন, হার্ড ওয়ার্ক? হার্ড ওয়ার্ক। আপনি প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, আমাদের সবার প্রিয় শক্তি সামন্ত, শক্তিদা, হ্যাঁ। তার নির্দেশিত ছবিতে অভিনয় করেছেন এবং আপনি প্রথম বাংলাদেশের নায়িকা যিনি মুম্বাইতে কোনো ছবির নায়িকা হয়েছেন। তো সেখানের যোগাযোগটা কিভাবে হলো, একটু শর্ট করে যদি আমাদের না, বলতেন। এটা যোগাযোগটা কিন্তু আমাদের কোপ্রোডাকশন ছিল Co-production ছবিটি। ছিল, হ্যাঁ, অন্যায় অবিচার। হ্যাঁ, অন্যায় অবিচার। এটা আমাদের দেশে যে প্রোডিউসার ছিলেন হাবিব খান ভাই, আর ডাইরেক্টর ছিল হলো আমাদের হাসান ভাই, হাসান ইমাম সাহেব। তো আমি তখন কক্সবাজার শুটিং করতে গেছিলাম। হঠাৎ একদিন দেখি সন্ধ্যার সময় হাসান ভাই আমার নক করছে আমার রুমে। তারপর অ্যাসিস্ট্যান্ট খুলে দিল। যাই হোক, ওনাকে যেভাবে সম্মান করি, বা উনি সবসময় আমাকে তুই করে শুরু থেকে আমাকে ডাকেন, তোর সঙ্গে দেখা করতে আসলাম। তারপর আমরা আরেকজন আসছে আমাদের বোম্বে থেকে, শক্তি সামন্ত।
বললো যে আমরা একটা ছবি করছি কোঅপারেশন, আমি সিলেক্ট করেছি যে তুই থাকবি আর কি। তো উনি বললেন যে কিন্তু ডাবল ভার্সন, একটা হিন্দি একটা বাংলাতে। আমি তখন একটু ভড়কে গেলাম হিন্দি হিন্দিটা আর কি। বললাম যে হাসান ভাই আমার মনে হয় একটু আমার জন্য ঝামেলা হবে। না না, কোনো ঝামেলা হবে না, খুব ইজি হবে, শক্তিদাকে ডাকি। তো উনি আসলেন, একটু বোধহয় শিডিউলটা নিয়ে বোধহয় একটু বোধহয় যাক শেষ পর্যন্ত হতে হবে। আপনি যাই হোক, মিলালেন, সেটা- তারপরে মিলানোর পরে আমি ছবিটা করতে হলো, এবং পেরেছি। সেই হ্যাঁ, ছবি ইতিহাস। ইতিহাস হয়েছে। যে চিত্রনায়ক মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, তাপস পাল, চিরঞ্জিত, অনেকের সাথেই আপনি অনেক ভারতীয় ছবিতে অভিনয় যে- করেছেন। তো তাদের সম্পর্কে অনুভূতিটা করে আসলে হয় কি যে শিল্প মন যদি ওরকম থাকে যে চট করে কিন্তু মনে হয় যেন অনেক আপনজন। হ্যাঁ, যেমন আমি বলবো আপনার মিঠুন চক্রবর্তীর কথা, ও তো হিন্দি ছবি করেছে, তখন যে আপনার ডিস্কো ডান্সার তো সুপার সুপার ডুপার হিট, সুপারস্টার সে। ওটাকে নিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম আর কি। পরে দেখা হলো ও দৌড়ে আসছে, এই রোজিনা, আর আমার মনে হচ্ছিল ও যেন ওর সাথে যেন কতদিনের দীর্ঘদিনের দেখা, কতদিনের চেনা, যেমন উৎপল দত্ত। হ্যাঁ, আরে বাপরে, ওরে বিরাট বাপরে বাপ, আমি কাছে এতটুকু মনে হয়নি যে সে যে উৎপল দত্ত। ওনাদের সাথে এই প্রথম কাজ করছি, একদম অতি শীঘ্রই কিন্তু আপন করে নিয়েছে। আচ্ছা, টেলিভিশনের জন্য সিরিয়াল নাটকও বানিয়েছেন আপনি, হ্যাঁ, সিরিয়ালে অভিনয় করেছেন আপনি। যে তো সিনেমা আর টিভি মিডিয়াতে দু জায়গাতেই আপনার বিচরণ। তো এই দু জায়গার গুণগত বা কাঠামোগত কোনো পার্থক্য আপনার মনে চোখে পড়ে? না, এটা অবশ্যই চলচ্চিত্র মানে চলচ্চিত্র, এটা Big বিগ screen। বিগ প্ল্যাটফর্ম। এটা টেলিভিশনের কথা, এটা আসলে আমার কাছে মনে হয় যেন খুবই বদ্ধ ঘরের মধ্যে কাজ সাজানো করতে হবে, গোছানো, সাজানো একটা গোছানো। বদ্ধ পরিবেশে, হ্যাঁ। এটা আমি মুভ করাটা মুশকিল। তবে হ্যাঁ, আমি অভিনয় ব্যাপারটা কোথাও আমি কিন্তু ছোট Compromise করে করেননি, দেখছি না। আমি কম্প্রোমাইজ আমি কখনোই করতে জানি না, চেষ্টা করেছি। ফিরে দেখা নামে একটা সরকারি অনুদানের ছবি আপনি নির্মাণ হ্যাঁ, করেছেন। আমি করছি যে তো এই ছবি সম্পর্কে একটু ছোট্ট করে গল্পটা কিরকম? গল্পটা হলো আমাদের মহান ৭১-এর মুক্তিযুদ্ধের আচ্ছা। পটভূমির গল্প। আচ্ছা। এটা কি কোনো সত্য ঘটনা এটা অবলম্বন? একদম সত্য ঘটনা। আমি তখন দেখেছি আচ্ছা। দেখেছি কিভাবে, তখন আমার নানা নানির বাড়িতে আমি বেশি ম্যাক্সিমাম থাকতাম। রাজবাড়ি আর গরন্দপুর বেশি দূরে না, হ্যাঁ। আর আমি আমার নানা নানির বড় নাতনি। হ্যাঁ। তখন কিন্তু স্টিমার চলতো গলন্দ আপনার সেই নদীতে আর কি। স্টিমারের যে লাইটের একটা আলো আসতো, সবাই আতঙ্কিত, এই মিলিটারি আসছে মিলিটারি আসছে। এই আমাদেরকে নিয়ে গ্রামবাসী, আমার নানা নানি মামারা এই পাট ক্ষেতের মধ্যে দৌড়াচ্ছে, ঘরের ভিতরে মনে করে বাতি নিভে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। আমি চেষ্টা করেছি এটাতে ওই আমার চোখে দেখা যে দৃশ্যগুলো তাহলে এটা প্ল্যান আপনার আগে থেকে আগে থেকেই ছিল যে আমি যখন যদি কখনো কোনো সুযোগ পাই তাহলে আমি এই গল্পটা করব। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাইজান, খাইছে। হ্যাঁ, কি হয়েছে? আমার বিবি জানছে দরজা খিল মারছে, হ্যাঁ। খিল তো খুলতাছে না। হ্যাঁ, হ্যাঁ, বলেন। চারদিক দিয়ে সবাই ডাকতাছে। হ্যাঁ, কি বলেন? মাগার ভিতরে কোনো আওয়াজ নাই, কিচ্ছু না, কি লোক বলে না। ভাই চলেন, হ্যাঁ। আপনি চলেন ভাই, আচ্ছা, জলদি আচ্ছা, চলেন। আমার গেস্ট ম্যাডাম, আমি একটু আসছি, একটা বিপদ আছে, আমি একটু ম্যানেজ করে আমি আসছি। আচ্ছা, একটু অপেক্ষা এই করুন। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি আসছি, আমি হ্যাঁ আসছি, আমি তাড়াতাড়ি আসছি, এসো। আপনি অপেক্ষা করুন। হ্যাঁ। ম্যাডাম চা কফি কিছু খাবেন? না না না, আমি চা কফি কিছুই খাবো না, মানে বোধহয় খুব প্রবলেম হয়েছে না ভেতরে, না বলতে পারবো না। ও, ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলেন। আপনার অভিনয় না আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর অনেক সিনেমা দেখেছি আপনার আমি। আপনি জানেন আমার না খুব শখ অভিনয় করার। স্যারের কাছে আসছি শুধু অভিনয়ের জন্য। আচ্ছা। স্যার কি বলছে জানেন, হ্যাঁ। এখানে প্রতিদিন সেলিব্রিটিরা আসে, আচ্ছা আচ্ছা। যদি একটু সুযোগ হয়ে যায়। তাই স্যার বলছে একটু কাজকর্ম দেখে শুনে করতে। না না, ভালো মতো কাজ করো না তো, কিন্তু স্যার কিন্তু সুযোগ দিবে না, বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া আছে তোমার প্রতি আমার। আপনাকে সত্যি অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, তোমাকেও খুব ভালো লাগছে। তিলটা না সুন্দর অনেক। হ্যাঁ, তুমিও মানে যখন অভিনয় করবে কোনো চরিত্রের জন্য একটা তিল লাগিয়ে নিও তোমার। না আমার অরিজিনাল ও আছে। আচ্ছা আচ্ছা, তাই না? ইমা, হ্যাঁ আমি কাকে দেখছি? হ্যাঁ, সালাম সালাম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রোজিনা পা? হ্যাঁ, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তাই আমি কিন্তু আপনার অনেক ভক্ত। আপনার সিনেমা আমি দেখেছি। দেখেছেন? হ্যাঁ, বাহ, আপা, একটা ইন্টারেস্টিং ঘটনা। বলেন তো আপনার কারণে আমি আমার আব্বার হাতে মার খেয়েছি। কেন? তখন অবিচার সিনেমাটা এসেছে বাংলাদেশে। ও আচ্ছা মার কাট আচ্ছা। হলে টিল ধারণের ঠাঁই না, এত লোক হয়, ও। ব্ল্যাকে টিকিট কাটে। তখন সিনেমার টিকিট ছিল 8 টাকা। আমি আমার আব্বাকে বলেছি, আব্বা আমাকে 10টি টাকা দেন। আব্বা বললো আচ্ছা। কেন? আমি বললাম অফিসার সিনেমা দেখবো। আব্বা বললো একদিন হয়েছে কি জানেন আব্বা, জি। টাকাস করে
10 টাকা চুরি করেছি। ও 10 টাকা চুরি করে ওই সিনেমাটা আমি দেখেছি। আচ্ছা একটা জায়গায় আছে না, একটা গান গায়, আরে রুই কাতলা পুলিশ তো নয়, হায় রে কি যে করি, জাল ফেললাম জলেতে যে উঠলো যে জল পরি। এই গানটা শেষে মিঠুন চক্রবর্তী আপনাকে যখন কাঁধে করে নিয়ে চলে যায়, দৌড়াচ্ছিল। পিছনে তখন উৎপল দত্ত ছিল। উৎপল দত্ত তখন বলে হ্যাঁ রে নিয়ে গেল। তো উৎপল দার কিন্তু আগে থেকে এই মেয়েটার প্রতি কিন্তু খুব লোভ ছিল। লোভ ছিল। ভাই, এত মজা পেয়েছি না আপা এই ছবিটা দেখে। আপা ওই যে ব্যাপারটা আরো আর আরেকটি কি। গান আছে অভিজাত সিনেমায়, ওই গানটাও আমার খুব ভালো লেগেছে। ওই যে আছে না, দে দে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, দে দে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও দাদু রে দেখলে কেমন তুমি খেল, ও জাদু রে দেখলে কেমন তুমি খেল, ও জাদু রে দেখলে কেমন তুমি খেল। আরে কি সুন্দর অ্যাক্টিং করে জানো। লাঠি ল্যাং, হ্যাঁ? তোমার বোন আত্মহত্যা করতে যাচ্ছে, তুমি এখানে লাঠি ল্যাং আর ঠ্যাং নিয়ে আছো? কি বলছেন দাদা? যাও। তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দোয়া করবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। আপা গো আপা! জ্বালিয়েছো অনেক। জ্বালাই না, ভালোই লেগেছে। আচ্ছা, আমি তো মাঝখানে ছিলাম না, আমি সরি। না, 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 বলো। আচ্ছা, আমি আমার কাছে কিছু প্রশ্ন আছে। আপনি দেশের এবং দেশের বাইরে অনেক প্রতিষ্ঠিত সিনেমা নায়কদের সাথে কাজ করেছেন, যেটা আমরা জানি। হ্যাঁ। তো কোন কোন নায়কদের সাথে কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? সেটা দেশের হতে পারে, বিদেশের হতে পারে। দেশের তো আমি যাদের সাথে কাজ করেছি, এরা আমি আসার আগে এদের ছবিগুলো দেখতাম, এসে কিন্তু তাদেরকে পেয়েছি, যার জন্য আমার এতটুকু আমি বলতে পারবো না যে না এনার সাথে কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নেই বা এনার সবার সাথে সাথে। করে সবার সাথে। তবে একটি কথা বলি, সেটা হলো রাজ্জাক ভাই। এই 1 নম্বর ফ্লোরে আয়না ছবিতে তো ওনার সাথে আবার 2-3টা সিকোয়েন্স আছে। আর রাজ্জাক ভাই বোধহয় 8টার দিকে এলেন, আর কি 8টা 8:30। আমি তো প্রথমে তো কি যে মনিটর হ্যান তার যে অ্যাসিস্ট্যান্টদের সাথে, যেই রাজ্জাক ভাইয়ের সাথে মনিটর কিসের, আমি কম্পন শুরু হয়ে গেছে আমার, ঘামতে ঘামতে শেষ নাই। হ্যাঁ, তখন উনি আমার মুখের দিকে তাকিয়ে কি বললেন, বলে লাইট অফ করা, আমাকে বললো আসো বসো। বসলাম, বসার পরে বললো প্রোডাকশন বয়কে বললো 1 গ্লাস পানি দাও, দিলে আমি কি বলতো তুমি পানি খাও। পরে ওনা আমার সঙ্গে কিছু কথা বললো, মানে তোমার নাম কি, অমুক তমুক বাগার বাগার বাগার, Easy করার জন্য। একদম ইজি করার জন্য। তা বলে আরে ভয় কিসের, ওই যে তুমি ছবি দেখে দেখে অনুপ্রাণিত হয়েছো, যে আমাদের ছবি দেখে দেখে দেখো চলে আসছো, আমি কিন্তু এরকম ছিলাম, কোনো ভয় নাই, চলো কাজ করে। তারপর একটু ইজি হলাম। তারপর যেন যখনই ওনার সাথে আমি অভিনয় করতে গেছি, ওনার প্রোডাকশনে অনেকগুলো ছবি করেছি, কিন্তু বাট কেন যেন মনে হয়েছে যেন একটা মুরব্বিপনা, একটু ভয় ভীতি। কিন্তু আদার্স যে আমার আলমগীর ভাই, ফারুক ভাই, পারভেজ সাহেব, সেটা ওয়াসিম ওই সাহেব, অনুভবটা ওই হয়নি। অনুভবটা কিন্তু আমার কখনোই হয় না। বিজ্ঞাপনে মডেলিং এর মাধ্যমে আপনার ক্যারিয়ার শুরু হয়েছে, সে অনেক আগের গল্প। সে অনেক আগের। এখন যদি আবার হঠাৎ করে রোজিনাকে বলা হয় যে রোজিনা আপনার জন্য একটি বিজ্ঞাপন চিত্রে আপনাকে অভিনয় করতে হবে, তাহলে কি আপনি করবেন? না, অবশ্যই করব যদি মান সম্পন্ন হয়। আপনার অভিনীত যতগুলো ছবি আছে, অনেক ছবি, তার মধ্যে বেশ কিছু সংখ্যক ছবি আছে পোশাকি ছবি। হিরোইন, একক হিরোইন হিসেবে রাজমহল, সেটা বললাম একটা আপনার 78-এর, ওটা তো সুপার সুপার ডুপার ডুপার হিট। তারপর থেকে কিন্তু শুরু হলো আমাকে নিয়েই যত মানে পোশাকি ছবি। এটা মনে হয়, আমার মনে হয় যে বাণিজ্যিক একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু এটা মজা লাগে কি না লাগে সোজা কথা, আমি অভিনয় করে গেছেন। তার মাঝখানে কিন্তু আমি বিনি সুতার মালা, হ্যাঁ, ওগুলোও করেছি। আচ্ছা, 2004 সালে আপনার একটা ছবি মুক্তি পেয়েছিল, রাক্ষসী। রাক্ষসী, হ্যাঁ। এটা আপনার বিপরীতে যিনি নায়ক ফেরদৌস, ছিলেন, তিনি আপনার থেকে বয়সে তৎকালীন সময় ছোটই ছিলেন। এখন ফেরদৌস ভাই বড় হয়ে গেছেন, আপনি ছোট হয়ে গেছেন। গল্পটাতে ওর চরিত্রটা যেটা, এটা কিন্তু মানে রাক্ষসীটা কিন্তু বাগধি আমাদের উপরে একটা গল্প ছিল আর কি। তোর গেটাবে মেকআপে আমার মনে হয় না যে আলাদা ধরনের জামা, আমি জানি না, আমার কাছে মনে হয়েছে আর কি। এই যে আচ্ছা, হ্যাঁ, ওই তোমার বোন ঠিক মতো আত্মহত্যা করতে পেরেছে তো? কি বলছে দাদা? আপা তো আত্মহত্যা করছিল না ভিতরে, তাহলে ভিতরে সে সাজুগুজু করছিল। সাজুগুজু করছিল। কেন? রোজিনা ম্যাডাম আসবে এই কথা সে জানতে পেরেছে, এখন তার সামনে সাজুগুজু করে না আসলে জিনিসটা কেমন দেখায় না?
আরে বাপ রে বাপ। তো আমার যে দুলা ভাই, বিশ্ববিখ্যাত দুলা ভাই আর ধলু আঙ্কেল, হ্যাঁ ওনারা কি জানেন বিষয়টা? না না, তারা এখনো জানে না, কারণ দুলা ভাই আর ধলু ভাই এরা দুজন বাজারে গিয়েছে তালা ভাঙা লোক নিয়ে আসতে। এরপর আমি যখন খবর পেয়ে গেছি, আমি আস্তে করে দরজা ধরেছি, আপা আপা টুকুস করে দরজা খুলে বলছে, হি কি রে ডাকছিস কেন? আমি তখন বুঝলাম, তখন বোঝা গেল। কিন্তু আপনি আমার কথাটা একটু আপিকে বলবেন। আপি সিনেমা তৈরি করছে, সেজন্য আমার একটু আচ্ছা বেশি দেরি একটু গ্রান্ড করে, হ্যাঁ আচ্ছা। গ্রান্ড শোতে এসে যদি গ্রান্ড না করে সালামালাইকুম অবস্থা। এবার দর্শক যারা আছেন তারা অনেকগুলো প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, আপনাকে কাছে পেয়েছেন। হ্যাঁ, আপনি বলুন। আপনি আমাদের সময়ের একজন হার্ট থ্রব নায়িকা। আপনার প্রায় সব ছবিই আমি দেখেছি। আপনি কি আবার সিনেমায় নিয়মিত হবেন? আমি এই রিসেন্টলি একটি ছবি পরিচালনা করছি, এটা আপনার গভর্নমেন্ট আমাকে অনুদান দিয়েছে। তো ইনশাল্লাহ এই ছবিটি যদি আল্লাহর রহমতে মোটামুটিও যদি চলে, আপনারা যদি দেখেন হলে গিয়ে, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই মনোযোগী হব। আমি বারবার আপনাদের মাঝে ফিরে আসতে বাহ, চাই। ভেরি গুড। হ্যাঁ, আপনি বলুন। আপনার পরিচালিত ফিরে দেখা ছবিতে অনেকদিন পর ইলিয়াস কাঞ্চন এবং আপনি জুটিবদ্ধ হয়েছেন। কবে নাগাদ এই ছবি আমরা পর্দায় দেখতে পাবো? না, ইনশাল্লাহ এই বছরেই আমি রিলিজ করব, অবশ্যই আপনারা দেখতে পাবেন। গল্পটি মুক্তিযুদ্ধের, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। পরবর্তী আপনি করবেন। আচ্ছা, ভক্তদের নিয়ে কোনো মজার অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। অনেক ছবিতে অভিনয় করেছি, অনেক ভক্তদের অনেক মজার মজার ঘটনা আছে, যেমন যন্তর মন্তর ছবিটি ছিল আপনার আজিজ ভাইয়ের আর কি। হ্যাঁ, তো সেই ভক্ত রোজ রোজ এসে মনে করেন সে কিছু না কিছু নিয়ে আসবে। আর ফারুক ভাই বলল যে তুমি ওনাকে তো এত ভালোবাসো, ওনার জন্য একটা কাজ করতে পারবা। কি কাজ বলেন? আমার জীবন দিতে পারবো। জীবন দিতে হবে না, কালকে তুমি যখন আসবা তোমার পুরো চুলগুলো যেন নাড়া মানে মুড়ো করতে একেবারে। ওইকে স্যার এখনই করবো? না না, এখন কালকে আসবো। আপনার বিলিভ করে কালকে পরের দিন চলে এসেছিল, তারপর দিন চলে এসছে, এসে একদম নেড়া করে চলে আসছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনার আত্মহত্যা শেষ হয়েছে? দাদা কিসের আত্মহত্যা? আমি তো আত্মহত্যার অ্যাক্টিং করছি। বলেন কি? দাদা আমার অভিনয়টা কেমন হয়েছে? আরে বাপরে, আমরা তো সত্যি মনে করেছিলাম যে আপনি আত্মহত্যা করতে গেছেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তার মানে আপনি অ্যাক্টিং এ 100-তে 200। আরে পাস মানে 100-তে 200 বললাম তো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। দারুণ অ্যাক্টিং। আপু, হ্যাঁ, আমি আপনার ভক্ত, খুব ভক্ত, ছোটবেলা থেকে খুবই ভক্ত আপনার। আপনার একটা সিনেমা ছিল না, রাজকন্যার পোশাক পরছেন? উফ আপু, রাজকন্যার পোশাকটা যখন পরে আপনি হাঁটতেছিলেন, আপনাকে হুবহু রাজকন্যার মতো লাগতেছিল। আর আমি আপনাকে দেখে আমি নিজেও নিজেকে রাজকন্যা ভাবতেছিলাম। আচ্ছা আপা, আপনি একটু বলেন তো, আমি কি এখনো এই বয়সে সিনেমায় নামতে পারবো? নিশ্চয়ই। কেন বলছেন যে এই বয়সে? আপনার তো একেবারে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মানে যে কি বলে, যে আপনি একটা ভালো চরিত্র পেলে, ভালো যদি ডাইরেক্টর পান, অবশ্যই করতে পারবেন। ও এই যে দেবাশিস, ও তো সে একজন ডাইরেক্টর, ও ইচ্ছা করলে কিন্তু আপনাকে চান্স দিতে পারে। দেবা, আমি কিন্তু তোমাকে মাঝে মাঝে দেবা বলে ডাকি, ওর নাম তো দেবাশিস। ওকে একটা চান্স দিয়ে দাও না, দেখতে কিন্তু সুন্দর, ভালো লাগছে। কিন্তু ওর উপরে একটা গল্প বানাও, চরিত্র বানাও, দেখবে একদম ফার্স্ট ক্লাস করবে, খুব ভালো লাগবে। আপু আপু জানেন, এই জন্য তো দাদার পিছনে আমি ছাড়তেছি না, লেগেই আছি আঠার মতো। লেগে থাকো, লেগে উনি থাকো। আমার পিছনে এখানে লেগে আছেন, আর ওনার জামাই আমার পিছনে লেগে আছে। কেন? জামাই কি হিরো হবে? না, জামাই হিরো হবে না, জামাই ওনাকে অ্যাক্টিং করতেই দেয় না। শুনেন দাদা, হ্যাঁ। আপনি কোনো চিন্তা করবেন না, কার ঘাড়ে কয়টা মাথা আছে তাই? যে আপনাকে এই বাড়ি থেকে তারায়। আহা, তাই? সত্যি? তাহলে আপনি হিরোইন একদম 100% পরের ছবির নায়িকা আমার। আমার বাসায় এত বড় একটা নায়িকা আসছে, আমি সেই খুশিতে অনেক অনেক আমার পছন্দের রান্না করব। আহা, এটাই তো, এটাই দরকার। মানে আপুকে নিয়ে বাহ, আমার তাহলে বাসায় আপনি মন ready ভরে করেন। খাইবেন। একদম বাহ, দাদা, বাহ। একদম। ঠিক আছে। ধন্যবাদ দাদা। আপু, আচ্ছা। আসি। আচ্ছা, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না না, কি দেব বললো? আসি রে। ভালো থাকবেন, ভালো থাকবেন। বাহ, নায়িকা কিন্তু পরের ছবি। এবার আমার কাছে কিছু প্রশ্ন আছে, এগুলো অবশ্যই একটু মজাদার প্রশ্ন। আচ্ছা কতগুলো অপশন থাকবে, আপনাকে অপশন বাছাই করতে হবে। আচ্ছা। প্রথম প্রশ্ন হচ্ছে, গাছে কাঁঠাল, গোফে তেল। কাঁঠাল যেহেতু আঠা জাতীয় এক ধরনের পদার্থ থাকে কাঁঠালে, গোফধারী কেউ খেতে গেলে তা গোফে লেগে যায়। এজন্য গোফধারীরা কি করে, খুবই সাবধানে কাঁঠাল খায়।
কেউ কেউ গোফে আবার তেল লাগিয়ে নেয় যাতে আঠা না লাগে। বলতে হবে গোফে কোন তেল লাগালে ভালো হবে। অপশন 1 সরিষার তেল, কারণ এই তেল বেশি ঘন, আঠা লাগার সম্ভাবনা কম। 2 নম্বর হচ্ছে নারিকেল তেল, এই তেল পাতলা, ব্যবহারে গোফ চকচক করে, তাতে এক কাজে 2 কাজ হয়ে যায়। অপশন 3 হচ্ছে কালিজিরার তেল, এই তেল করোনাকেও প্রতিরোধ করতে পারে, আবার ওই কাজও হয়, তো সুতরাং 2 in 1। আর অপশন 4 যে কোনো তেল, তেল একটা হলেই হলো, কারণ তেল তো আর কেউ খাচ্ছে না, কাঁঠাল খাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমার কি মনে হয় জানো, সেটা হচ্ছে কেরোসিন তেল লাগলে ভালো, যাতে কাঁঠাল লাগে। এত গন্ধ ওটার, আচ্ছা, যাতে ঠিক। কাঁঠালই না খেতে পারে। কাঁঠালই না খেতে পারে। ভেরি গুড। আচ্ছা, এর পরের প্রশ্ন, কথায় বলে যে কেঁচো খুঁড়তে সাপ, এখানে কোন সাপকে বোঝানো হয়েছে? অপশন 1 ধোড়া সাপ, অপশন 2 গোখরা সাপ, অপশন 3 কালনাগিনী সাপ। বাবারে। আমার মনে হয় অভিশাপ। এই, অভিশাপ। আচ্ছা, অভিশাপও এক প্রকার সাপ। এটা অবশ্যই অভিশাপ এক রকম সাপ। ওকে ওকে, স্মার্ট অ্যান্সার। এর পরের প্রশ্ন, যে একটা কথা সবসময় আমরা বলি যে অতি চালাকের গলায় দড়ি, এটা কেন বলে যে অতি চালাকের গলায় দড়ি? অপশন 1 অতি চালাকরা নিজেদের খুব চালাক মনে করে, কিন্তু তারা আসলে খুব বোকা বা গবেট, সেজন্য তাদের দড়িতে বেঁধে রাখা উচিত, এই জন্য বলা হয়। অপশন 2 অতি চালাকরা যাতে অন্যের ক্ষতি না করতে পারে, সেজন্য তাদের গলায় দড়ি চেপে বেঁধে রাখা হয়। অপশন 3 অতি চালাকরা শিয়ালের মতো চালাক, কিন্তু শিয়ালকে তো বেঁধে রাখা যায় না, তো অতি চালাকদের এই কারণেই গলায় দড়ি পরা উচিত। অপশন 4 অতি চালাকরা যতই চালাক হোক না কেন, শেষ পর্যন্ত তাদের গলায় দড়ি আপনা আপনি এসে পড়ে, সেজন্য কথাটি এসেছে। কোনটা? আমার মনে হয় অপশন 4। আপনাকে ফুল মার্কস দাও। আচ্ছা, ও ভাইসা, ভাইসা আমার তো সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি আমার হয়েছে? বউরে তো খুঁজে পাইতাছি না। আরে হ্যাঁ ওই যে তালা দিয়া হ্যাঁ, হ্যাঁ। ভিতরে ঢুকছে, হ্যাঁ বাস হ্যাঁ। আমরা হে মিস্ত্রি আইনা তালা ভাঙ্গা বাইরে ভিতরে ঢুকে পাও না। সে তো তালা মেরেছিল অন্য কারণে। আরে কে রে? সে তালা মেরে লিপস্টিক দিচ্ছিল, নেল পলিশ দিচ্ছিল, নায়িকা সাজছিল, নায়িকা এসছে নায়িকার সাথে দেখা করার জন্য। আরে এখনো আছে, নাকি? আছে ওই যে ছাদে আপা, হ্যাঁ ওই যে। ভাইজান, হ্যাঁ। আমি দেখে আছি হ্যাঁ। ওর ওই সাহস বাইরে সিঁড়ি গেছে। কলে দেখা উঠি। যাই হোক, আমাদের ম্যাডাম তো বাবা রে গেছে, বাবা, অরণ হয়ে গেছি রে। আবার আসলেন? হ্যাঁ ওই যে হ্যাঁ কামলা ছাদ উঠলো না, হ্যাঁ। ওই মইটা তো ধরে রাখুন লাগছে আমার। ও অরণ হয়ে গেছি, বউ পাওয়া গেছে ছাদে, হয়ে গেছে না? পাওয়া গেছে, পাওয়া ওই গেছে। নাচের প্র্যাকটিস করছিল ওখানে। আমি আরো কাউলারে কইবা লইছিলাম, হন ওই যে পত্রিকার মধ্যে দিয়ে দরকার হইলে হারানো বিজ্ঞপ্তি, কাউলার বউ নাই, এর মধ্যে যে কি পুষ্টি দেবে আচ্ছা, জাস্ট পায়ে গেছি। ভালো লাগছে? হ্যাঁ এবার দেখেন তো এনাকে চিনতে পারেন কিনা। আরে ওই কাউলা, না থাক, ও বউনে থাক, কাউলা রে, বউনে থাক। আরে দেখ কেউ গাইছে। হায় সুবহান, হায় সুবহান আল্লাহ, একটু দেখলি খুবই ভালো লাগে। আগের না ওখানকার মতো নাচে ফাটেম ফোটেম কি নাচ নাচে এইটা না। এই যে আপা আপনার একটা ছবি আছে না, এই যে ওয়াসিম ভাই মারা গেছে, হ্যাঁ আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক, খুব ভালো লাগে। চলো হেলো, একটা ছবি আছে, নাম আসলো মানসি মানসী, এই যে দেখছো মানসী ছবির মধ্যে আপায় আহা ওয়াসিম ভাইরে সালাম কইরা যে গানটা ধরলো, এমন তোমাকে দিলাম। হায় হায় হায়, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়ালে হও, কাছে কি বা দূরে রও, জেনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। পুরো সিনেমা হল বিশ্বাস করবেন না ভাইজান, মনে যেমন মানুষের তালি চোটে ফাইটে যাবো, আপনি হেন আইসেন ভাইজানের কাছে না, এখানে একটা সুবিধা হয়েছে ভাইজান রে, যে আমার ছোট ভাই এইটা ভাড়া দিয়া আইলি একজন না একজন পয়া যায়। ছোট ভাইরে একটু কয়ে দিয়ে না, আমার যে মাঝে মাঝে খেদা দিবার আর চাই। পিঠা ওর দরকার এই বাড়ি আমি কিনে আপনাকে ভাড়া দিয়ে দেবো, বাহ দরকার একবারে গায়ে সাপকাউলা। বাবা, আরে বাপ রে বাপ।
এই ফারুক ভাইয়ের লগে হ্যাঁ। আমার এই গান আছে, হায় হায় রে, কি জানি গানটা, তুমি আমার শুধু আমার শুধু আহা শুধু আমি তোমারই কিনা জানা হলো না। মিয়া ভাই, মশাই যাইতো কা ভিতরটা তো। বাংলাদেশে দুইটাই মিয়া ভাই, একটা ফারুক সাহেব একটা আপনি। তা ভালো আছে, হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহ হ্যাঁ ভরসা ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ থাকে। ভালো আছি। আমগো লেগে দোয়া করেন, আমরা বি আপনাকে লেগে দোয়া না, করি। ইনশাআল্লাহ। আপনারা গেলে গা দেশের সম্পদ গেল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন দোয়া রাখেন। ইনশাআল্লাহ। জি, দেখেন, আসসালামু আচ্ছা, আলাইকুম। আসসালামু আলাইকুম, আরে, ইনশাআল্লাহ। এই ভালো মন থাকবেন। তোমাকে আহা। দিলাম, আরে কি দেখছি আর এখন কি দেখি, আরে কইলা এখন একটা ইন্টারেস্টিং পার্ট, এই পার্টটা আমার খুব পছন্দের। আচ্ছা। এই পার্টটা বলার আগে আমি একটু আপনার এই হ্যাঁ, পাশে একটু এসে এইখানে বসি। আছে, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে বসবো কাছাকাছি, কারণ এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনে আমরা কিছু ছবির ক্লিপিং দেখব। আচ্ছা এই ক্লিপিংগুলো দেখে আপনাকে ইয়াদ করতে হবে যে এটা কোন ছবি, এই ছবির নাম কি, এই ছবির ডিরেক্টর কে, এবং এই ছবিতে আপনার কো আর্টিস্ট কে কে ছিলেন। আচ্ছা আচ্ছা, তো আমরা কি যাব? হ্যাঁ প্লিজ। আচ্ছা চলুন, প্রথম ক্লিপিং। এই ছবিটির নাম হলো মোকাবেলা। আরে বাপ রে বাপ, ওয়াসিম সাহেব ছিলেন, এটা Correct, ওয়াসিম correct. ভাই হিরো। হ্যাঁ আরে আরেকজন ছিলেন জসিম সাহেব, তিনিও নেই আমাদের মাঝে। জি জি। আর পরিচালকের নাম মনে আছে আপনার? আপনার আপনি ফখরুল হাসান ফখরুল বৈরাগী। হাসান বৈরাগী। এবার আমরা দ্বিতীয় ক্লিপিং এ যাই। না এটা ওয়াসিম সাহেবই, হ্যাঁ এটা ওয়াসিম সাহেবের। এটা একটা পোশাকি চলচ্চিত্র। পোশাকি চলচ্চিত্রে এফ কবির চৌধুরী ছিল। একদম একদম কারেক্ট কারেক্ট কারেক্ট। এবং এটার ছবির নাম হচ্ছে রাজ সিংহাসন। রাজ সিংহাসন, কারেক্ট। আচ্ছা আমরা এবার তৃতীয় যে ক্লিপিংটা সেটা একটু দেখে নিই। সাত ভাই চম্পা। এক্স্যাক্টলি। হ্যাঁ এটাই তো সাত ভাই চম্পা। সরি, এখান থেকে হ্যাঁ, নাকি হ্যাঁ এটা এটা এটা। সাত ভাই চম্পা। হ্যাঁ সাত ভাই চম্পা। শিওর আপনি? হ্যাঁ শিওর, এটা শিওর। তো ঠিক ঠিক এটা এইটা। সাত ভাই চম্পা। এটা ডিরেক্টরের নাম মনে আছে আপনার? আহা করে কুমার। হ্যাঁ। এই গানটা মনে পড়ছে অনেক কিছু? হ্যাঁ। আচ্ছা এটার পরিচালকের নাম মনে আছে আপনার? হ্যাঁ এটা আপনার প্রদীপ দা ছিল। মিলন চৌধুরী। মিলন চৌধুরী। আর হ্যাঁ। সাত্তার সাহেব ছিলেন। এটা- পরের ক্লিপিংটা আমরা একটু যাই। এটা আর আমরা সবাই জানি, যেটা অবিচার নামেও হয়েছিল। অবিচার, হ্যাঁ অন্যায় আর বিচার হিন্দি। মুম্বাইয়ে হয়েছিল আর পার। আর পার, হ্যাঁ। আচ্ছা পরিচালক তো আমরা আলাপ করেই জি, জি, জানতে পেরেছি, জি, শক্তি জি। সামন্ত। पानी में मछली के सिवा और क्या मिलेगा? हम और क्या मिल सकता, तुम ही बोलो। कल क्या हुआ? হ্যাঁ, আমাদের দেশে ছিল আপনার হাসান ভাই ছিল। হাসান এটা, হ্যাঁ, জি, হ্যাঁ। পছন্দের একটা হ্যাঁ, খুব এটা পছন্দের। পুরো কুয়াকাটা। এখন নাকি শুনি কুয়াকাটা নাকি এত হ্যাঁ। মডার্নাইজ হয়েছে। তখন একটা বক পাখি মানে জানতে পারতো না যে কোনো গাড়ির শব্দ শুটিং বুঝতে হচ্ছে পারতো না। আচ্ছা হ্যাঁ। এই যাই আমরা পঞ্চম এবং শেষ ক্লিপিংটা। এখন যতই লুকোচুরি করো না কেন, এখানেও ওয়াসিম সাহেব আছেন আপনার হ্যাঁ, সাথে, হ্যাঁ। এবং এখানে আরেকজন অভিনয় করেছিলেন, আপনি মনে করে দেখেন, আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, হ্যাঁ। আনু আনু অনুদা। আর পরিচালক ছিলেন এটা এফ কবির এফ কবির। হ্যাঁ এফ কবির ঠিক আছে। ছিল। এবং আপনি একেবারে ফুল মার্কস নিয়ে আপনি পাশ করেছেন 5-এ 5। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুল মার্কস। চার আওয়াজ। ডিজাইনের মাছ, রং বিরঙের আরে, মাছ, আবার বাটা মাছ, সিরা বাটা মাছ, এই আরেকটা ডিজাইনের মাছ, ডিজিটাল মাছ। এই অবজা, তুমি সেই ব্যক্তি না যে কিছুদিন আগে পুরীর ব্যবসা করতো? এর পরে তুমি ফেসবুকে লাইক কমেন্টের ব্যবসা করেছো? স্যার না বলে পারছি না, ওই একই করে বিভিন্ন ধরনের নাম দিয়ে ব্যস্তাম, পরে পাবলিক টের পারবার মার দিয়েছে, তেমন পাগল হয়ে ব্যবসা বাদ দিয়ে গেছে। এরপরে স্যার ফেসবুক লাইক কমেন্ট যখন বিক্রি করা শুরু করে দিলাম, তখন মনে করেন যে আমি 1000 আইডি খুলেছি, পাবলিকের কাছে কি বিক্রি করব, প্রত্যেক পাবলিক 400-500 করে আইডি খোলা আছে, যার কারণে ও ব্যবসা। এখন এটা কি ব্যবসা? এই যে মনে করেন বিভিন্ন ডিজাইনের মাস্ক, এইটা হলো লিপস্টিক মাস্ক। লিপস্টিক মার্ক। হ্যাঁ আচ্ছা এটা হলো লিপস্টিক মাস্ক। এই নায়িকারা খুব দামি দামি লিপস্টিক পরে, সেই লিপস্টিক দেখা যায় না, এই লিপস্টিক দেখানোর জন্য মনে করেন এই বাহ, মাস্ক আমি design করি। নাকফুল মাস্ক আছে। নাকফুল মাস্কটা হলো এইরকম, হ্যাঁ। এই যে মাস্ক ব্যবহার যখন করে না, ওই নাক ফুলে বেঁধে যায়, সময় সময় টান লাগে, ব্যথা লাগে। এই যে হলো মনে করেন যে বিড়ি খাওয়া মাস্ক। আচ্ছা এই মাঝখান দিয়ে টুকুস টুকুস করে বিড়ি টানবে, পুটুস পুটুস করে খাবে। এটা হলো সানগ্লাস মাস্ক। আচ্ছা এই মুখ ঢাকা থাকলো, এদিক চোখ দিয়ে দেখে ফেললো সবকিছু, কোনো দিল বাইলাকে এখানে কিছু গেল না।
এইটা হলো স্যার মনে করেন নেংটি মাস্ক। এই নেংটি মাস্কটা হচ্ছে আপনি যখন মাস্ক ব্যবহার করতে করতে পুরাতন হয়ে যাবে তখন এই মাস্ক কোনো কাজে লাগবে না, অবশ্যই লাগবে বাড়িতে যে সব বাচ্চারা থাকে ওদেরকে পরায় দেবেন। আচ্ছা, ভালো আইডিয়া তো। এইটা হলো গিয়ে মনে করেন যে ডায়াপার মাস্ক। এই ডায়াপার মাস্ক বাচ্চাদেরকে যখন মার্কেটে নিয়ে যাবেন তখন এই বাচ্চারা ওই ইস্যু টয়লেট এগুলো যখন চেপে যাবে আপনি চট করে মনে করেন যে বাচ্চাকে পরায় দিলেন, ডায়াপারের কাম সেরে গেল। এই হিজাব মাস্ক আছে, হিজাব মাস্ক। এই মাস্কটা যখন পরবেন শুধু চোখই দেখা যাবে, আপনাকে দেখা যাবে না। এইটা হলো কি মাস্ক স্যার শোনেন, এইটা হলো মনে করেন নাকের ছিদ্রি মাস্ক। অনেকে মনে করেন যে মাস্ক পরার পরে নিঃশ্বাস আটকে যায়, কোনোভাবে রাখতে পারে না, যার কারণে মনে করেন দুইটা ছিদ্রি করে দিছি। এই স্টাইলের মাস্ক, অক্সিজেন যাবে আসবে যাবে। এরপরে মনে করেন একটা ছাতা মাস্ক আছে। ছাতা রোদের মধ্যে মনে করেন যখন আপনি হাঁটাহাঁটি করতেছেন, এই রোদের মধ্যে হাঁটাহাঁটি করতে গেলে মনে করেন মাথাটা একেবারে গরম হিট হয়ে যায়, তখন মনে করেন আপনি এই মাস্কটাকে সুন্দরভাবে মাথার উপর দিয়ে এইভাবে কমপ্লিট করে দিতে পারবেন। নায়িকা রোজিনা বানা। ওরে আল্লাহ রে আপা জানেন আমি এই যখন এতটুক ছিলাম সেই সময় থেকে আপনার সিনেমা দেখতে। এতটুকুর সময় তুই দেখলি কেমনে? আমি এত বড় হয়ে গেছি ম্যাডাম। এতটুকুর সময় তুই দেখলি কেমনে আগে বল? আমার মা দেখতো, মার কারণে আমি দেখে গেছি। আমি যে কি ভক্ত আপনার, এই ভক্তর কারণে আজ আমি এগুলো নিয়ে হয়ে গেছি শক্ত। তোর একটা মাস্ক, কালো মাস্ক আপনি আমার অবশ্যই অবশ্যই এখন প্রয়োজন হবে মাস্কের, অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার মাস্কের তুমি আমাকে থেকে দাঁড়িয়ে যাচ্ছ কেন? আশ্চর্য। হ্যাঁ দূরে যাও, ওখানে বসো। বসো না, তুমি ওখানে বসো। আমি তো বসবো এখানে। আমি তোমার কাছাকাছি বসলে তুমি আমার হামলে পড়বে না। তুমি এখানে বসো। শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে, একটু বসি। হ্যাঁ কোথায়? না একটু। আচ্ছা হ্যাঁ বলো। সো কিউট এন্ড হ্যান্ডসাম ইউ আর। উফ, একদম বুঝতে পারি না। ও মা, গেস্ট রোজিনা। ও তাই তো বলে এত রোজ রোজ ফ্লেভার কোথা থেকে আসছে? রোজিনা ম্যাডাম, ও মাই গড ম্যাডাম, কি যে ভালো লাগছে আপনাকে। ম্যাডাম আপনার হাতটা আমার মাথায় রাখেন একটু। না ম্যাডাম, ওকে ওকে, ভালো ড্যান্সার। একটু ঝামেলা আছে, তাই না? তাছাড়া বাকি সব ঠিক আছে। ঝামেলা আছে ওটা পরে বলবো আমরা। আমি খুব রাগ ওর উপরে। কেন? আমি কি ঘোড়া? সারাক্ষণ আমাকে ঘোড়াই খালি। ও তাই কি না? একটুখানি কাজ করালো, তারপর আর কোনো টাইম নাই, ডেট নাই, শিডিউল নাই, শুটিং নাই। এদিকে আমার ছেলে মেয়েরা বসে বসে মোটা হয়ে যাচ্ছে, কেউ প্রেম করে পালিয়ে যাচ্ছে, কেউ হারিয়ে যাচ্ছে। তখন কি করব আমি? তাও তো ঠিক কথা। আচ্ছা তোমার কাজটা নেক্সট উইকে করবো, যাও। আমাকে একা দিয়ে হবে না, তোমাকে একা দিয়ে কিভাবে পোষায় নাকি? খুব ভালো লাগছে আপনাকে দেখে ম্যাডাম। না আমার খুব ভালো লাগছে তোমাদের আমি সামনে মুগ্ধ এসে হয়ে যাচ্ছি ম্যাডাম। আমি ম্যাডাম খুব ভালো কোরিওগ্রাফ করতে পারি ম্যাডাম। তাই না? তো আজকে কি আমরা কিছু মানে ম্যাডাম এসছে, তুমি অবশ্যই কিছু সেটা তো ম্যাডামের সাথে আমার কথা হবে। তুমি একদম চুপচাপ বসে থাকো। ম্যাডাম আপনার পছন্দের একটা গান ম্যাডাম, আমি তাহলে আমার কো-আর্টিস্ট নিয়ে ম্যাডাম আপনাকে মানে দেখাতে তোমরা আমার পারি। এত ভক্ত, তোমাদের আমার এত ছবি করেছি, এত সেই ছবিতে অনেক সুন্দর সুন্দর গান ছিল। তোমরাই বলো কোন গানটা তোমাদের বেশি ভালো লেগেছে? তুমি আমার কত চেনা। ও খুবই আমার খুব খুব ফেভারিট গান। চলো আমার কত চেনা কোন গান? ও ঠিক ঠিক ঠিক। গানের কথা ছিল যে আজ কেন এত ভালো লাগছে, এটার উত্তর আমরা জানি যে আজ আমাদের মাঝে আছেন রোজিনা, তাই আমাদের আজ এত বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানে আপনি এসছেন, আমাদের সবাইকে আলোকিত করেছেন এবং তোমাদের পারফরমেন্স লাজবাব। খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো পারফরমেন্স হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় রোজিনা, অনেক অনেক ভালো লাগার অনেকগুলো ক্ষণ তৈরি হয়েছে আজকে আমাদের এই আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে, দ্য গ্র্যান্ড ফান শো এর পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে একটা সুভেনিয়ার আছে, যেটা আমি আপনাকে তুলে দিতে চাই। এটা আমাদের সবার পক্ষ থেকে একটা ছোট্ট সুভেনিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং এভাবেই আপনি আমাদেরকে সারা জীবন যেভাবে আলোকিত করেছেন আপনার অভিনয়ের মাধ্যমে, আপনার অভিনয়ের প্রতি ভালোবাসার মাধ্যমে, আমরাও সেই আলোয় আলোকিত হতে চাই সারা জীবন। তোমাদের ভালোবাসা পেলে, আমার দর্শকের ভালোবাসা পেলে অবশ্যই আমি আরো আলোকিত করতে পারবো। প্রিয় দর্শক,
এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভীষণ ভালো লেগেছে। 14 দিন পর আবারও এটিএন বাংলার পর্দায় ঠিক সন্ধ্যা 7:50 শুক্রবারে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক আনন্দে থাকুন, অনেক মাস্তিতে থাকুন, অনেক ফানের সাথে থাকুন। থ্যাংক ইউ। এবার আমরা একটা সেলফি তুলবো।